রাজধানীর পূর্বাঞ্চলে প্লট দুর্নীতির ৬ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সাজিব ওয়াজেদ জয় এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ ২৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মাধ্যমে এসব মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। গত ১২, ১৩ ও ১৪ জানুয়ারি নিজের এবং স্বজনদের নামে প্লট বরাদ্দের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা সহ ২৮ জনের বিরুদ্ধে ৬টি মামলা করে দুদক। এরপর ২৫শে মার্চ তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে সংস্থাটি। অভিযোগপত্রে শেখ হাসিনা সহ ২৮ জনকে পলাতক দেখানো হয়। ৬টা মামলায় আজকে আমরা এক বিষয় বলেছি যে সাবেক প্রধানমন্ত্রী তিনি তার পরিবারের সদস্যদেরকে রাজুকের যে আইন বিধি এবং নীতিমালা ছিল সেগুলো ব্রেক করে কর্মকর্তাদের সহায়তায় তাদের প্ররোচনায় অর্থাৎ তার প্রভাবে এবং তার দ্বারা প্রভাবিত হয়ে গণকর্মকর্তারা তাকে যে সহযোগিতা করেছেন সেই সমস্ত বিষয়ে আমরা উল্লেখ করেছি এবং সেই উল্লেখের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত সেগুলো শুনেছেন এবং রেকর্ডপত্র যাচাই করে পর্যালোচনা করে তিনি তাদের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন। টোটাল আসামির সংখ্যা হচ্ছে মোট ২৭ জন। এই ২৭ জনকে বিচারের কাঠগড়ায় দাঁড়ানো অর্থাৎ সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১১ তারিখে ৫ নম্বর কোর্টে বিশেষ জজ আদালত ৫-এ এবং ১৩ তারিখে বিশেষ জজ আদালত ৪-এ এই ৩টা মামলা এই ৪-এ এবং ৩টা মামলা ৫ নম্বর কোর্টে ২টা তারিখে বাদীদের সাক্ষ্য গ্রহণের জন্য ধার্য করা হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হলে অনেক সমস্যা দূর হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঐতিহাসিক জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি এই কথা বলেন। তিনি বলেন যে সব বিষয়গুলো ঐকমত হবে না সেগুলো বাদ দিয়ে মৌলিক বিষয়গুলো সংস্কার করা উচিত। রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া হলে জনগণ সুফল পাবে বলেও মন্তব্য করেন তিনি। ইউসুফ আলী রিপোর্ট। জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে চিত্র প্রদর্শনী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এই অনুষ্ঠানের আয়োজন। মানুষের মধ্যে পুঁজিগত ক্ষোভ, প্রতিবাদ, সেগুলি বিক্ষোভ, সেগুলি অগ্নিস্ফুলিঙ্গের মতো কিন্তু ৫ই আগস্টে স্বৈরাচারের পতনটাকে নিশ্চিত করেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, জনগণকে বোকা বানিয়ে মগের মূল্যকে রাজত্ব করা দেশবাসী মেনে নেবে না। আজকে আপনি শাহবাগের মোড়ে যান, বন্ধ, আপনাকে গাড়ি থেকে হেঁটে হেঁটে আসতে হবে। কখন কোথায় কি হচ্ছে নো কন্ট্রোল, কোনো ধরনের কোনো ডিক্লারেশন নাই। অর্থাৎ একটা মগের মুল্লুকের মধ্যে আমরা চলছি। ফেব্রুয়ারির ২য় সপ্তাহের মধ্যে দয়া করে জনগণকে তার অধিকার প্রয়োগ করার সুযোগটা সৃষ্টি করে দিয়ে ইজ্জত সম্মান নিয়ে বিদায় হন। আমরা যাতে বলতে পারি ডক্টর শাহাবুদ্দিন সাহেবের মতো ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের এমন একটি সরকার ছিল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগণের মতের বাইরে গিয়ে কিছু করতে চাইলে দেশ আবার ফুঁসে উঠতে পারে। আপনারা হতাশ হবেন না, নিরাশ হবেন না। আমরা যদি সেই ৫২ ভাষা আন্দোলনে সফল হতে পারি, ৬৯-এ সফল হতে পারি, ৭১-এ সফল হতে পারি, ২৪-এ সফল হতে পারি, উইথ অল আওয়ার লিমিটেশনস, তাহলে আমরা এটাও পারব। এবং আমার বিশ্বাস যে এত সমস্যার পরেও আমরা দেখলাম যে ১২টা মৌলিক বিষয়ে ঐকমতে এসছে, বাকিগুলো ঐকমতে যাওয়ার চেষ্টা হচ্ছে। অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরাও ঠিক বুঝি না যে তারা যেগুলো করতে চান। এইগুলোকে বাদ দিয়ে যে মৌলিক বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সমাধান করে আমার মনে হয় অতি দ্রুত যে নির্বাচনের যে সেটা হলেই বোধহয় অনেক সমস্যা, অনেক আমাদের দ্বিধা, সেই দ্বিধা কাটিয়ে আমরা একটা জায়গায় পৌঁছে দিতে পারবো। পরে জাতীয় প্রেস ক্লাবের পক্ষ থেকে জুলাই বিপ্লবে হতাহত পরিবারের সদস্যদের হাতে সম্মাননা তুলে দেয়া হয়। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। আসলে পথসভার মধ্য দিয়ে শেষ হলো জাতীয় নাগরিক পার্টির দেশব্যাপী পদযাত্রা কর্মসূচি। গত রাত ৯টার পর আশুলিয়ার বাইপালি অনুষ্ঠান স্থলে উপস্থিত হন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তবে অসুস্থতার কারণে উপস্থিত হতে পারেনি সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। আগত নেতৃবৃন্দকে বরণ করে নেন স্থানীয় নেতাকর্মীরা। পরে বক্তব্য রাখেন নাসির উদ্দিন পাটোয়ারি, তাসনিম জারা এবং নাহিদ ইসলাম। এ সময় তারা আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে আনুষ্ঠিতব্য সমাবেশে সকলকে যোগ দেওয়ার আহ্বান জানান। নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা প্রত্যেকটি জেলায় জেলায় মানুষের কাছে দেখেছি, তরুণদের চোখে দেখেছি, তরুণীদের চেহারায় দেখেছি। সেই নতুন বাংলাদেশের জন্য আমরা রাজপথে নেমেছি।
লড়াই করে যাচ্ছি, সংগ্রাম করে যাচ্ছি। আমরা চাই বাংলাদেশের মানুষ যেই সমতা, যেই ন্যায্যতা, যেই মানবিক মর্যাদা এবং ইনসাফ চায়, তার ভিত্তিতেই আমরা এই বাংলাদেশকে নতুন করে গড়ে তুলব, নতুন সংবিধান তৈরি করব। আজকের মধ্যে অমীমাংসিত বিষয়গুলো নিষ্পত্তির মাধ্যমে দ্বিতীয় পর্যায়ে আলোচনা শেষ করা হবে বলে জানিয়ে ঐক্যমত কমিশন সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন, রাষ্ট্র সংস্কারের সনদের চূড়ান্ত খসড়া দলগুলোকে পাঠানো হবে। তাদের মতামতের ভিত্তিতে চূড়ান্ত হবে সনদ। বেলা 11:30টার পরে ফরেন সার্ভিস একাডেমি রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠক শুরু হয়েছে। ডক্টর আলী রিয়াজ আরও বলেন, রাষ্ট্র সংস্থা নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় 6টি কমিশনের সুপারিশগুলোর সারাংশগুলোর মধ্যে প্রাথমিক পর্যায়ে আলোচনা ঐক্যমত হয়েছে। 13 বিষয়ে নোট অফ ডিসেন্ট সহ ঐক্যমত হয়েছে। বাকি অমীমাংসিত আলোচনাগুলো নিষ্পত্তির মাধ্যমে দ্বিতীয় পর্যায়ে আলোচনা শেষ হবে আজ। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান, বাবর সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি 13ই আগস্ট পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 সদস্যের বেঞ্চে শুনানি হয়, চলে 1:15 পর্যন্ত। এর আগে খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে করা রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত। আজকের শুনানি শেষে আইনজীবীরা বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে 21শে আগস্ট গ্রেনেড মামলার জন্ম। বিচার বিভাগকে ব্যবহার করে অন্যায়ভাবে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলা প্রভাবিত করা হয়েছে বলে জানান তারা। এখানে আমরা দেখানোর চেষ্টা করেছি যে অল দি কনফেশনাল স্টেটমেন্ট, অর্থাৎ এই মামলায় যার যতটা স্বীকারোক্তি আছে, কনফেশনাল স্টেটমেন্ট আছে, সবাইকে আপনার রিমান্ডে নিয়ে এবং টর্চার, ফিজিক্যাল টর্চার, মেন্টাল টর্চার এগুলো করার পরে 5 দিন, 7 দিন, 10 দিন, 420 দিনও আছে মুফতি হান্নান সাহেবের টোটাল রিমান্ড পিরিয়ড। তারপরে এনে এই স্বীকারোক্তিগুলি করা হয়েছে। এটি হলো পৃথিবীর ইতিহাসে যে কয়টা বিচার বিভাগকে ব্যবহার করে যে কয়টা অন্যায় অবিচার দুনিয়াতে করা হয়েছে, 21শে আগস্টের মামলা হলো তার একটি ক্লাসিক এক্সাম্পল। জনাব তারেক রহমান, জনাব লুৎফুজ্জামান বাবর, তারা যেহেতু অত্যন্ত গণ্যমান্য সম্মানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন, তাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্যই এই কাজটি করা হয়েছে। এটা আমরা আমাদের ডিফেন্সের আর্গুমেন্টের সময় একটা একটা করে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেব। জুলাই সনদের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে জুলাই যোদ্ধারা। বেলা 11টার দিকে শাহবাগে জড়ো হন তারা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। লাল সবুজ পতাকা হাতে শাহবাগে অবস্থান করেছেন তারা। জুলাই যোদ্ধাদের ভাষ্য, এখনও জুলাই সনদ না হওয়ায় আহত ও শহীদ পরিবারের সদস্যরা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন। বারবার এই দাবি জানানো হলেও কোনো অগ্রগতি হয়নি। তারা বলছেন, জুলাই সনদ আমাদের দাবি নয়, এটি আমাদের অধিকার। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। জুলাই সনদ নিয়ে আশ্বাস পূরণ না হলে শাহবাগে অস্থায়ী মঞ্চ তৈরি করে অবস্থান করবেন বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জুলাই যোদ্ধারা। দর্শক, এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী আবু সাইদ অপু, যুক্ত হচ্ছি তার সাথে। অপু, জুলাই সনদের দাবিতে শাহবাগ মোড় অবরোধের বিষয়ে এখন কেমন পরিস্থিতি দেখছেন সেখানে, আর কি দাবি আন্দোলনকারীরা জানাচ্ছেন আমাদেরকে জানাবেন। শাওন, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি একটু দর্শকদেরকে জানাতে চাই, 24-এর যে গণ অভ্যুত্থানের মাধ্যমে যারা জুলাই যোদ্ধারা ছিলেন, সেই সব জুলাই যোদ্ধারা কিন্তু আজকে সকাল 9টার দিকে এই শাহবাগে অবস্থান কর্মসূচি তারা পালন করছেন। তাদের মধ্যে কিছু দাবি দেওয়া রয়েছে, তাদের কিছু প্রত্যাশা রয়েছে, যে উদ্দেশ্যে তারা এই 24-এর বাংলাকে গণ অভ্যুত্থানের মাধ্যমে যে ফেসিবাদ মুক্ত করেছিলেন, সেই ধারাবাহিকতা কিন্তু আসলে তারা এই মাঠে নেমেছেন এবং তাদের দাবিগুলো কিন্তু সব যৌক্তিক দাবি তারা তুলে ধরেছেন। আমরা যদি একটু দেখাতে চাই, আপনারা জানেন যে জুলাই যে ঘোষণাপত্র এবং জুলাই যে সনদ বাস্তবায়নের দাবি, এটা আসলে দীর্ঘদিনের তাদের মধ্যে ছিল এবং সেই দাবিটা তারা বাস্তবায়নের জন্য তারা আজকে এখানে শাহবাগে অবস্থান নিয়েছেন যে সকাল থেকে। এবং এই অবস্থান নেওয়ার ফলে কিন্তু আশপাশের যে যান চলাচল সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে, মানুষের কিছু ভোগান্তি হচ্ছে এবং বিভিন্ন গন্তব্যে ছুটতে গিয়ে একটু বিড়ম্বনার শিকার হচ্ছে। তারপরেও আসলে যে জুলাইয়ে যারা জীবন বাজি রেখে যারা আন্দোলনে নেমে
ফেসিবাদ মুক্ত বাংলাদেশ গড়েছিল তাদের যে ঘোষণাপত্র, তাদের যে সনদ যে বাস্তবায়নের দাবি তা দিয়েছিল সরকারের তরফ থেকে, সেটি কিন্তু আজ পর্যন্ত বাস্তবায়ন না হওয়ার কারণে আজকের এই কর্মসূচি তারা মানে পালন করছেন। এবং যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি আসলে মানা না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই কর্মসূচি তারা চালিয়ে যাবে, এমনটি কিন্তু তারা বার্তা দিচ্ছেন তাদের বক্তব্যের মধ্য থেকে। তো আমরা যদি আসলে একজনের সাথে একটু কথা বলতে চাই, আমরা একটু সংক্ষিপ্ত আকারে জানতে চাই আপনাদের আন্দোলন আসলে মানে নেমেছেন, আপনার আন্দোলনে এই আন্দোলন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কি মাঠে থাকবেন? ইনশাআল্লাহ আমরা মাঠে আছি, মাসে থাকবো। এই জুলাই মাসে ঘোষণা না শেষ, আন্দোলন শেষ করার পর্যন্ত, ঘোষণা পর্যন্ত আমরা এখানে আছি। আচ্ছা, আমরা শাওন আরেকজনের সাথে একটু কথা বলতে চাই। আরেকজন এখানে জুলাই যোদ্ধা রয়েছেন, যা আমরা একটু আপনার কাছে জানতে চাই আপনাদের আসলে মানে কোন দাবি নিয়ে সকাল 9টায় এই সিদ্ধান্ত নিয়েছেন যে অবস্থান কর্মসূচির দিকে যাচ্ছেন আপনারা, কেন? আমাদের মূল দাবি হচ্ছে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ। আমাদের দাবি ছিল এক বছর আগে, যে প্রথম দাবি ছিল যে জুলাই ঘোষণাপত্র, কিন্তু এখনও আমাদেরকে এই ইন্টারিম সরকার আমাদেরকে ঘোষণা দিচ্ছে না। আমরা তাদেরকে অলরেডি জুলাই 1 তারিখ থেকে তাদেরকে আমরা আলটিমেটাম দিয়েছি, যদি আপনারা আমাদের জুলাই ঘোষণা বা জুলাই সনদ না দেন তাহলে আমরা 31শে জুলাই শাহবাগ শান্তিপূর্ণ অবস্থান করব। এটা আমাদের দাবি ছিল আর কি। শাওন, আপনি শুনছিলেন তার যে পূর্ব ঘোষণা, এবং এই ঘোষণা অনুযায়ী কিন্তু আসলে তাদের যে দাবি, এ দাবি পূরণ না হলে তারা কিন্তু সামনের দিকে আরেকটি বড় মানে তারা অবস্থান কর্মসূচি পালন করবেন, যেটি আসলে কতটুকু শুভবার্তা বয়ে আনবে রাষ্ট্রের জন্য সেটি হিসেব নিকেশ মেলাবেন যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন, সরকারে যারা রয়েছেন, উপদেষ্টা যারা রয়েছেন, জুলাই গণ অভ্যুত্থানে যারা সনদ মানে প্রস্তুতি যারা রয়েছেন, এবং যারা এই জুলাই সনদ প্রস্তুতির ক্ষেত্রে যে সময়সীমা দিয়েছিলেন তারা এই বিষয়টি মাথায় নিয়ে সামনের দিকে এই দাবিটুকু তারা মেনে নেবেন, সেই মানে প্রত্যাশা তাদের। তো আসলে এটাই ছিল আমার কাছে শাহবাগ এলাকা থেকে জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছিলেন এবং তাদের পরিবার যারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন এই সনদটি বাস্তবায়নের দাবিতে, এই ছিল সর্বশেষ খবর আমার কাছে। আপনাকে ধন্যবাদ। এবারে রক্তাক্ত জুলাইয়ের খবর। জুলাই গণ অভ্যুত্থানে 31 জুলাই হত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা, জোরপূর্বক গুম এবং ছাত্র নাগরিকদের হত্যার প্রতিবাদে সারা দেশে ছাত্ররা মার্চ ফর জাস্টিস নামে প্রতিবাদ করে। দুপুর 1:15টার দিকে বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হাইকোর্টের দিকে মিছিল করে। এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থীকে আটক করা হয়। 13 দিন বন্ধ থাকার পর ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে আবারও খুলে দেওয়া হয়। এসএমআরএফ রিপোর্ট। গণহত্যা, গ্রেফতার, গুম, খুন ও দমনপীড়নের প্রতিবাদ এবং জাতিসংঘের মাধ্যমে আন্তর্জাতিক তদন্ত ও বিচার দাবিতে 24-এর 30 জুলাই রাতে মার্চ ফর জাস্টিস কর্মসূচির ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ঘোষণা অনুযায়ী 31 জুলাই দেশের সকল আদালত, রাজপথ, ক্যাম্পাসে এই কর্মসূচি পালন করেন তারা। এই কর্মসূচির অংশ হিসেবে মুখ ও চোখে লাল কাপড় বেঁধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করার প্রতিবাদ চালানো হয়। তাতে শরিক হন দেশের নানা শ্রেণী পেশার মানুষ। কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর গুলি না করার নির্দেশনা চেয়ে করা রিটের শুনানির দিনও ধার্য ছিল 31 জুলাই। তবে সেই শুনানি মুলতবি করা হয়। 29 তারিখে যখন আবারও ঘোষণা আসলো যে ছাত্রছাত্রীরা মাঠে নামবেন, তখন আসলে আমাদের জায়গা থেকে, আমরা যারা অভিভাবক, আমরা যারা পেশাজীবী, তাদের পর্যায় থেকে মনে হয়েছিল যে আবারও যদি 18 তারিখ বা 16 তারিখে যে ঘটনাগুলো ঘটেছে তার পুনরাবৃত্তি হয় এবং আমরা যদি কিছুই না করে বসে থাকি, তাহলে আমরা আসলে আমাদের বিবেকের কাছে উত্তর দিতে পারবো না। সেই কারণেই পেশাজীবীরা তখন মাঠে নেমেছিলেন, আমাদের মামলাটি করার প্রশ্ন উঠেছিল। মাথায় লাল কাপড় বেঁধে মার্চ ফর জাস্টিসের মানে হাজির হয়েছেন 31 জুলাই। সেই 31 জুলাইতে আইনজীবীরা সুপ্রিম কোর্টের দক্ষিণ গেটে ওখানে আমরা সমবেত হয়েছিলাম সবাই মিলে। সমবেত হওয়ার একটা পর্যায়ে পুলিশ ওখানে বাধা দেয়। এই ঘটনা আরও বেশি প্রভাব ফেলে শিক্ষার্থীদের মধ্যে। পূর্ব ঘোষণা অনুযায়ী মিছিল নিয়ে সুপ্রিম কোর্টের সামনে অবস্থান নেন তারা। কর্মসূচিতে যোগ দেন শিক্ষক সহ সাধারণ মানুষ। শাহবাগ থানার একজন এসআই একজনকে মুখ বেঁধে ধরে নিয়ে যাচ্ছিল। ওইটা ওই সময় খুব মানে ভাইরাল হয়ে গেছে যে কিভাবে মানুষের মুখের কথা কাইরা নিতে চায়, বিষয়টা এরকম আর কি। তো সেখান থেকে মূলত আইনজীবীদের একটা বিশাল অংশ অংশগ্রহণ করছেন। এই যে মার্চ ফর জাস্টিস,
সেটার প্রয়োজন তো তখনই হয় যখন আসলে একটা রাষ্ট্রের মানুষ মনে করে যে তারা আর ন্যায় বিচার পাচ্ছে না। তো তার সাথে শুধুমাত্র শেখ হাসিনাকে দায় দিয়ে তো আর লাভ নেই, তার সাথে বিচার বিভাগ সহ রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠানের আসলে ব্যর্থতা ছিল, না হলে তো আসলে এতজন মানুষকে জীবন দিতে হয় না। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ অবস্থান ছত্রভঙ্গ করতে বল প্রয়োগ করে পুলিশ। আটক হন বেশ কয়েকজন, প্রতিবাদ জানান আইনজীবীরা। একটা পর্যায়ে মনে হলো যে পুলিশ হয়তো ছাত্রছাত্রীদের উপর লাঠিচার্জ করতে পারে, সেখানে স্কুলের ছেলেমেয়েরাও ছিল আসলে। সেই সময় আমরা কয়েকজন সেখানে সামনে এগিয়ে যাই, পুলিশদের এই শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা না দেওয়ার জন্য বারবার অনুরোধ করি। তো সেই সময় আসলে পুরো দেশ এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছিল যখন তারা মনে করছিল দেশের মানুষ যে আর ঘরে বসে থাকার কোনো সুযোগ নেই। ফলে এই আন্দোলনটা একটা পরিণতিতে যেতই যাই হোক না কেন, সেটাই আমার মনে হয় হয়তো আমরা সেখানে ছোট একটা ভূমিকা রাখতে পেরেছি। আইনজীবীরা কোর্ট থেকে বেরিয়ে আসছেন, অন্যান্যরা অফিস থেকে বেরিয়ে আসছেন, সাধারণ যারা চাকরিজীবী তারা রাস্তায় নেমে গেছেন, ছাত্র জনতা, শ্রমিক, কৃষক সবাই কিন্তু যার যার অবস্থান থেকে তারা রাস্তায় নেমে আসছিল। এই জন্য মার্চ ফর জাস্টিস একটা বিশাল ভূমিকা ছিল এই আন্দোলন সফল হওয়ার ক্ষেত্রে। এই ঘটনার পর আরও বেগ পায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নেমে আসেন রাজপথে, যার পরিণতি ঘটে সরকার পতনের মধ্য দিয়ে। বিচার বিভাগ স্বাধীনের ক্ষেত্রেও এই বিপ্লব বড় ভূমিকা পালন করছে, কিন্তু এখন পর্যন্ত আমরা বিচার বিভাগের স্বাধীনতার সুফলটা এখনো পাচ্ছি না। বড় ধরনের সংস্কার হতে হলে সবার আগে আসলে মানুষের চিন্তাধারার পরিবর্তন হওয়ার প্রয়োজন। সেইখানে খুব বেশি কাজ এখন পর্যন্ত হয়েছে বলে আমি মনে করি না। সেই জায়গায় আসলে চিন্তা করার প্রয়োজন, আসলে মানুষের যে চিন্তাধারা, রাজনৈতিক দলের যে চিন্তাধারা, তাদের যে দর্শন, সেখানে আসলে পরিবর্তন আসলো কিনা সেটা ভাবার বিষয়। SM আরিফ, মাই টিভি, ঢাকা। গণঅভ্যুত্থানের বছর পেরিয়ে গেলেও বিচার পাননি পটুয়াখালীর শহীদ জসিম উদ্দিনের পরিবার। সুষ্ঠু বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি পরিবারের সদস্য এবং স্থানীয়দের। দ্রুত সময়ে বিচার সম্পন্নের আশ্বাস সরকার পক্ষের কৌশলের। প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহণের কথা জানালেন জেলা প্রশাসক। পটুয়াখালী থেকে বশিউর রহমান বাবলুর রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। ঢাকায় একটি এনজিওতে ড্রাইভারের চাকরি করতেন মোহাম্মদ জসিম উদ্দিন। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে 19 জুলাই ঢাকার মোহাম্মদপুরে গুলিবিদ্ধ হন তিনি। 10 দিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার আকস্মিক মৃত্যুতে অকুল সাগরে পড়ে পুরো পরিবার। উপার্জনক্ষম সন্তানের শোকে বিহ্বল হয়ে পড়েন মা রাবেয়া বেগম। মৃত সন্তানের ছবি হাতে নিয়ে প্রতিনিয়ত সন্তানের কবরের পাশে বসে ফেলেন চোখের জল। কর্মহীন বাবা অসুস্থ সোবহান হাওলাদার হিমশিম খাচ্ছেন পরিবার সামাল দিতে। এরই মধ্যে গত 18 মার্চ নানাবাড়ি যাওয়ার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন শহীদ জসিমের বড় মেয়ে লামিয়া আক্তার। পরের দিন নিজেই থানায় গিয়ে ধর্ষকদের বিরুদ্ধে মামলা করেছিলেন, কিন্তু সামাজিক লজ্জা, অবহেলা এবং ন্যায় বিচার না পাওয়ার আশঙ্কায় চরম হতাশাগ্রস্ত হয়ে গত 26 এপ্রিল আত্মহননের পথ বেছে নেন তিনি। আমি এখনো পুতের কথা বলতে পারি নাই, গুলি পড়লে কামে কি হইলে কি না হইলে পুতে আমি কইতে পারি না। এরপর আমি আজ পর্যন্ত 1 বছরের মধ্যে আমি বিচার আসার কিছুই পাই নাই। এরপর আমার নাতিটা হলো মরছে, আমি কোনো এখন পর্যন্ত বিচার পাই না। আমার ছেলে জসিম উদ্দিন শহীদ হয়ে গেছে। এরপরে কিছুদিনের পর আমার নাতি হে দর্শন মামলায় শিকার হইয়া পরাণ ত্যাগ করে দুনিয়ায় চলে গেছে। এটা সুস্থ বিচার আপনাকে দর্শনার্থে চাই। আমি কি নিয়ে বাঁচবো? আমার হাজবেন্ড চলে গেছে, আমার মেয়ে নিয়ে আমার পথ চলার সম্ভব ছিল। এখন আমার মেয়ে নেই, 2টা বাচ্চা নিয়ে আমার বেঁচে থাকার চান না থাকাই ভালো। আমার বাবা মারা গেছে 1 বছর হয়ে গেছে। তার মধ্যে আমার বোনকে ওরা কুকুরেরা এমন করলো। আগে পরীক্ষার পর সে চাকরি করবে, তার পাশাপাশি পড়বে, তারপর আমাদেরকে চালাবে, কিন্তু ওরা এমন করলো আমার বোনকে শেষ করে দিল। ঘটনার টানাপোড়েনে ক্ষতবিক্ষত হয় শহীদ পরিবারের সদস্যরা। সরকারের কাছে দ্রুত বিচার, জুলাই সনদ বাস্তবায়ন ও ভরণ পোষণের দাবি স্থানীয়দের। আমার জামাইটা এই জুলাই অঞ্চলে শহীদ হয়েছে, মধ্যে আমরা কোনো বিচার আসার কিছু পাই নাই। আমার মাইয়েটা কিভাবে 2টা মাইপলইয়ে চলে, আপনারা এর বিচার করেন। লামিয়া ধর্ষণ মামলার আসামিরা বর্তমানে জেল হাজতে আছেন। মামলার সাক্ষ্য গ্রহণ চলছে। দ্রুত সময়ে বিচার সম্পন্নের আশ্বাস সরকার পক্ষের কৌশলীর। শহীদ জসিম উদ্দিন, তার কন্যা, ন্যায় বিচার, তাকে যেই নৃশংসভাবে তার প্রতি যে জুলুম করা হয়েছে, তাকে যে ধর্ষণ করা হয়েছে এবং পরবর্তীতে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে যেই নরপিশাচ যে আসামিরা,
তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে। ইতোমধ্যে প্রত্যেক শহীদ পরিবার জুলাই ফাউন্ডেশনের প্রথম কিস্তির সহায়তা পেয়েছেন। কিছুদিনের মধ্যে দ্বিতীয় কিস্তির সহায়তা প্রদান করা হবে। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহণের কথা জানালেন জেলা প্রশাসক। আগামীকালে আমাদের একজন প্রতিনিধি যাচ্ছে যে সেকেন্ড যে কিস্তি সেটি নিয়ে আসার পরে আমরা সকল জুলাই শহীদ পরিবারদের নিকট সেটি পৌঁছে দিই। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। 2018 সালের নির্বাচনের রাতে ব্যালট বাক্স ধরে রাখার আইডিয়া ছিল তৎকালীন আইজিপি জাভেদ পাটোয়ারির। সরকারের পক্ষ থেকে দেয়া হয় মাঠ পর্যায়ের বাস্তবায়নের নির্দেশনা। এমন তথ্য উঠে এসেছে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি আব্দুল আল মামুনের জবানবন্দিতে। সাবেক আইজিপি ও র্যাবের ডিজি বলেছেন, গুম, খুন, নির্যাতন, ক্রসফায়ার সিরিয়াস নির্দেশনা আসত প্রধানমন্ত্রীর দপ্তর থেকে, আর নির্দেশনা দিত সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকীও। শিমুল খানের রিপোর্ট। 2008 সালে মহাজোট করে ক্ষমতায় আসে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ। টানা 15 বছর ক্ষমতায় থাকার পর ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেষ মুহূর্তে ক্ষমতা আঁকড়ে রাখতে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালায় তৎকালীন ফ্যাসিবাদী প্রশাসন ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে প্রায় 1500 মানুষ প্রাণ হারায়। সরকার পতনের পর তৎকালীন আওয়ামী লীগ সরকারের বেশ কিছু এমপি, মন্ত্রী সহ প্রশাসনের বেশ কিছু কর্মকর্তা গ্রেপ্তার হন। এদেরই একজন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, যিনি ইতিমধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় রাজসাক্ষী হয়েছেন। তবে রাজসাক্ষী হওয়ার আগে গত মার্চে সিএমএম আদালতে জবানবন্দি দেন চৌধুরী মামুন। সেখানে উঠে আসে আওয়ামী লীগের 15 বছরের নানা অপকর্মের ইতিহাস। জবানবন্দিতে চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, গুম, নির্যাতন, ক্রসফায়ারের সিরিয়াস নির্দেশনা আসত প্রধানমন্ত্রীর দপ্তর থেকে। নির্দেশনা দিতেন সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকীও। অ্যাসাইনমেন্ট বাস্তবায়নে কাজ করত বিভিন্ন বাহিনীর গোয়েন্দা সংস্থা। জবানবন্দিতে চৌধুরী আবদুল্লাহ আল মামুন আরও জানান, দীর্ঘদিন গুম থাকা ব্যারিস্টার আরমানকে রাখা হয় র্যাবের টিএফআই সেলে। মামুনের স্বীকারোক্তিতে উঠে আসে 2018 সালের বিতর্কিত নির্বাচনের বিষয়টি। চৌধুরী মামুন বলেন, 2018 সালের নির্বাচনের রাতেই ব্যালট বক্স ভরে রাখার আইডিয়া ছিল তৎকালীন আইজিপি জাভেদ পাটোয়ারির। সরকারের পক্ষ থেকে দেওয়া হয় মাঠ পর্যায়ে বাস্তবায়নের নির্দেশনাও। বাস্তবায়ন ও সহযোগিতায় যুক্ত করা হয় ডিসি, ইউনো, এসিল্যান্ড, পুলিশ সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের। এ সময় চৌধুরী মামুন তুলে ধরেন পুলিশের গোপালগঞ্জের প্রাধান্য। বলেন, ঢাকায় বেশিরভাগ কর্মকর্তা ছিল গোপালগঞ্জের। তারা ঊর্ধ্বতনের কমান্ড মানত না। তাদের নিয়ন্ত্রণ করতেন অ্যাডিশনাল আইজিপি মনিরুল ইসলাম ও পুলিশ কমিশনার হাবিবুর রহমান। শিমুল খান, মাই টিভি, ঢাকা। 6 বছরের ব্যবধানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। ভোটের তফসিল ঘোষণার পর ক্যাম্পাসে বইছে উচ্ছ্বাস, কৌতূহল আর রাজনৈতিক উত্তেজনার প্রবল হাওয়া। এরই মধ্যে ছাত্র সংগঠনগুলো ভোটের মাঠ ধরতে সাজাতে শুরু করেছে নির্বাচনী রণকৌশল। ডাকসু নির্বাচন নিয়ে কি বলছেন শিক্ষার্থীরা? ইলিয়াস মাতবরের রিপোর্ট। গণঅভ্যুত্থানের পর পরিবর্তিত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন হতে যাচ্ছে। আগামী 9 সেপ্টেম্বর বহুকাঙ্ক্ষিত ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন ঘিরে 39,932 জনকে ভোটার করে খসড়া তালিকা প্রকাশ করেছে ডাকসু নির্বাচন কমিশন। এর মধ্যে ছাত্র 20,904 জন আর ছাত্রী 19,028 জন। 6 বছরের ব্যবধানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন নিয়ে কি ভাবছে শিক্ষার্থীরা? আমাদের অনেক বেশি এক্সপেকটেশন আছে ডাকসুটা নিয়ে, অনেক বেশি আমরা আশাবাদী। উৎসাহ আছে, প্রথমবার ভোট দিবে, তাদের ছাত্র প্রতিনিধি নিজেরাই ঠিক করবে। গণতান্ত্রিক চর্চার আমাদের দরকার।
আর ডাকসু আমাদের গণতান্ত্রিক পথটা আরও উন্মুক্ত করবে, আমরা এই জন্য মনে করি যে ডাকসু হওয়া উচিত। ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ডের ওপর প্রশাসনের জোর দেওয়া উচিত বলে মনে করছেন সাধারণ শিক্ষার্থীরা। একটা ফেয়ার নির্বাচন প্রত্যাশা করি, যেহেতু অনেক বছর পর আটকে থাকার পর ডাকসু ইলেকশনটা ফাইনালি হচ্ছে এবং ভোট দেওয়াটা আমাদের গণতান্ত্রিক অধিকার। সো আমরা চাচ্ছি যে একটা ফেয়ার ইলেকশন হোক এবং একটা ভালো কমিটি হোক যারা ডেডিকেটলি ঢাকা ইউনিভার্সিটির জন্য কাজ করবে। কোনো কারচুপি বা কোনো ধরনের কোনো মিথ্যাচার কিছু হবে না। আমরা সবাই একটা ফেয়ার নির্বাচনের আশা করতেছি এবার। এর আগে সর্বশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 2019 সালের 11 মার্চ। দীর্ঘ 28 বছর পর অনুষ্ঠিত সেই নির্বাচনের মাধ্যমে পুনরায় সক্রিয় হয় ডাকসু। তখনকার নির্বাচনে প্রার্থীর সর্বোচ্চ বয়স ছিল 30 বছর। তবে আসন্ন ডাকসু নির্বাচনে প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা তুলে দেওয়া হয়েছে। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা।